আজকে তোমাদের সেল পড়াবো বায়োলজির। তোমাদের আগের দিন ভিটামিনের তো ক্লাস করানো হয়েছিল, তারপর তোমাদের যে সেকেন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে সেল। কার কার 12 বায়োলজি ছিল? আমার ম্যাম ছিল, পড়তাম না। আচ্ছা, 12 10-এ বায়োলজিতে ম্যাক্সিমাম নাম্বার পেয়েছিলাম বায়োলজিতে, কিন্তু 11-12 তো ওই অত বড় বড় নাম মুখস্থ করতে উচ্চারণ করতে যে দাঁত এ হয়ে যেতেছে না, আর পড়তে না ইচ্ছা করতো এখানে না। আপাতত মানে হয়তো এই বছর একটু হয়তো ভুলে যেতে পারো। এখানে মোটামুটি তোমাদের যেটুকু পড়তে হয় সেটা 10-এর বায়োলজি নলেজ থাকলেই হবে। 12 বায়োলজি অনেক ডেপথে চলে যাওয়া। তোমাদের বায়োলজি থেকে ভীষণ প্রশ্ন আছে, ভীষণ। মানে একটা কোশ্চেন পেপার অ্যানালিসিস করলে সব থেকে বেশি দেখবে বায়োলজি থেকে প্রশ্ন আসে। আচ্ছা, সবাই চলে এসছে, যা যা আসার চলে এসছে। বাদল আসেনি, সাক্ষ্য আসেনি। ম্যাম বাদলদা 6টা 15 জয়েন করবে মনে হয়। ও আচ্ছা আচ্ছা। আর মেসেজ সাক্ষ্যর করেছে মতন। দেখবো। আচ্ছা, সাক্ষ্য। ওই দাদা তো দেখলাম না, কিছু বলেনি। ও আচ্ছা, ঠিক আছে, আমি নাম স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, দেখো সেলের ফার্স্ট যে কথাটা সেটা হচ্ছে এটাকে আমাদের জীবনের মানে একদম গঠনগত কার্যগত এটাকে বলে বেসিক স্ট্রাকচারাল ইউনিট। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের একদম তুলে দেয় যে হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ, দ্যাট ইজ সেল। যেমন ধরো আমাদের লাইফে আমাদের ধরো একটা বাড়ির বিল্ডিং ব্লক যেমন হয় না, এক একটা ইট, আমাদের সেল তেমনি এক একটা আমাদের শরীর গঠনের একটা ইটের মতো। এবার ওই এক একটা সেলের মানে সেলের মধ্যে প্রচুর অর্গানিলস থাকে। দেখো একটা এই প্রথম ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা সেল, ঠিক আছে? সেলের একটা ব্রেন থাকে, সেটাকে আমরা সেটাকে আমরা নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াস। হুম। এবার নিউক্লিয়াস ছাড়া আরো কিছু অর্গানিলস থাকে। আচ্ছা, অর্গানিলস কথাটার মানে হচ্ছে লিটিল অর্গান। ধরো আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানের যেমন কিছু না কিছু মানে স্পেসিফিক কাজ থাকে, সেরকম সেলের মধ্যে যে অর্গানিলস গুলো থাকে তাদের ওরকম কিছু স্পেসিফিক কাজ থাকে, মানে সেই কাজটাই তারা পারফর্ম করার জন্য সেখানে থাকে। সেই জন্যই তাদেরকে অর্গানিলস বলা হয়। সেই অর্গানিলস গুলো দ্বারা একটা সেল তৈরি হয়। এবং যত ধরো আমাদের একদম ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এদের যেমন সেল টাইপ, যত উন্নত প্রাণী দেওয়া হয়েছে, প্ল্যান্ট, অ্যানিমাল, জীব দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেলের স্ট্রাকচারের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। মানে কি, ধরো আগে নিউক্লিয়ার মানে একদম এরকম সেলের আমরা দুটো টাইপস পড়বো। একটা হচ্ছে আদিকোষ, আর একটা হচ্ছে এখনকার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এবার এই দুটো সেল ম্যাম মধ্যে। সেলটা কি? হ্যাঁ বলো। সেলটা কি ম্যাম? সেল ওই যে বললাম, ধরো আমাদের পুরো গোটা শরীরটা তো অ্যাজ আ হোল প্রচুর পারফর্ম করে। ধরো আমাদের তুমি একটু ব্যাক মানে আমি তোমাকে ব্যাকে যাচ্ছি, দেখো। ধরো আমাদের একটা শরীরের মধ্যে কি আমাদের প্রত্যেকটা অর্গান আলাদা আলাদা, হাত আলাদা, পা আলাদা, বিভিন্ন আলাদা। এটা হচ্ছে বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি, ফিজিক্যালি দেখতে পাচ্ছি। ইন্টারনালি কি, ধরো আমাদের শরীরের এক একটা সিস্টেম আছে যারা এক একটা পার্টিকুলার কাজ পারফর্ম করে। যেমন ধরো রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, নানা রকম। এবং ওই তার মানে কি, বডির মধ্যে ঢোকা মাত্রই কাজ ভাগ হয়ে গেল। এবং প্রত্যেকটা কাজ যখন এই যে সিস্টেমগুলো কিছু কিছু মাসেলের সাহায্যে তৈরি, কিছু কিছু সরি মাসেল বলছি, কিছু কিছু টিস্যুর সাহায্যে তৈরি। ওই পার্টিকুলার টিস্যু আবার কিছু সেল দিয়ে তৈরি। এইটাই হচ্ছে মানে সেলের ব্যাক লাইনটা, যে আমাদের ধরো উল্টো দিক থেকে ভাবলে আমরা কোথায় গিয়ে সেলটা পাই। সেল হচ্ছে আলটিমেট জায়গা যেখানে ওই সেলের মধ্যে প্রত্যেকটা অর্গানিল প্রত্যেকটা আলাদা আলাদা কাজ পারফর্ম করে। আমি আজ পড়াচ্ছি, আস্তে আস্তে দেখো। সেলের স্ট্রাকচার অনেকটা এরকম ধরনের হয়, যেটাকে দেখো। আর একটা প্রশ্ন তোমাদের আছে, একটা ভিতরে দেখতে পাচ্ছ একটা সলিড কিছু, তার বাইরে একটা জেলি লাইক সাবস্টেন্স আছে, তাই তো?
কোন একটা সেলের ধরো মানে যেটা ইউক্যারিওটিক সেল, মানে যেটা উন্নত জীবদেহে থাকে, তাদের সেলের ভিতর একটা সলিড যে জিনিসটা, সেটা হচ্ছে মেন যে জিনিসটাকে অবজার্ভ করা যায়, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস হচ্ছে কোষের ব্রেন বলতে পারো, সেলের ব্রেন বলতে পারো। এরা মানে বাকি অর্গানিলস গুলো কি ফাংশন করবে সেগুলো ডিটেক্ট করতে থাকে, মানে সেগুলো বলতে থাকে, সেগুলো অর্ডার করতে থাকে। আর পাশে একটা এই জেলি লাইক সাবস্টেন্স থাকে, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। আচ্ছা, এবার দেখো সেলে কিছু বেসিক ফিচার্স আমরা জানবো। দেখো, এটা একদম মানে আগেই তোমাদের বলেছি যে সেলস আর দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ। মানে আমাদের ধরো আমরা ছোট থেকে যে বড় হয়েছি, ঠিক আছে, আমাদের ছোটবেলাতেও যা যা ছিল এখনো তাই তাই আছে, কিন্তু কিসের পার্থক্য হয়েছে বলো তো? আমাদের পার্থক্য হচ্ছে সেলের নাম্বারের। আমরা যত বড় একটা ছোট মানে ভ্রূণ থেকে যত বড় হতে থেকেছি এবং ভূমিষ্ঠ হওয়ার পরও যত বড় হতে থেকেছি, আমাদের নাম্বার অফ সেলস বাড়তে থেকেছে, ঠিক আছে। এবার ধরো তুমি বলবে একটা ইঁদুর আর একটা হাতি, ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য কি? এদের মধ্যেও কিন্তু সেল নাম্বারের পার্থক্য। যে প্রাণীটা ছোট তার শরীরে সেলের নাম্বার কম, আর যে প্রাণীটা বড় তার শরীরে সেলের সংখ্যা বেশি। ধরো এরকম তোমাকে বলতে পারে যে ধরো একটা ইঁদুর, ঠিক আছে, ধরো একটা ইঁদুরের হার্টের সাইজ, একটা হার্ট, হ্যাঁ, হৃৎপিণ্ড, একটা ধরো ইঁদুরের তো একটু বড় প্রাণী হচ্ছে ধরো জেব্রা, জেব্রা হার্টের সাইজ, একটা হাতির হার্টের সাইজ। এদের কি মানে যত বড় প্রাণী তত বড় হার্ট? তা কিন্তু নয়। এটা ডিপেন্ড করে যে মানে কোনো প্রাণীর আকার যত বড় হয়, সাইজ যত বড় হয়, তত তার নাম্বার অফ সেলস বাড়তে থাকে। নেক্সট দেখো, এটাকে বিল্ডিং ব্লকস অফ লাইফও বলা হয়। আচ্ছা, এইটা খুব ভালো মতো পড়ে রাখবে। এটা সম্পর্কে তোমাদের একদিন একটা নোট দেবো যে বায়োলজিতে কোন ধরনের স্টাডিকে, বায়োলজি কেন অনেক কিছুতেই কোন ধরনের স্টাডিকে কি বলে। যেমন সেল সংক্রান্ত সমস্ত স্টাডিকে সেলুলার বায়োলজি কিংবা সাইটোলজি বলে। এক্স্যাক্টলি, হ্যাঁ, সাইটোলজি। এটা তোমাদের একদিন আমি একটা নোট দিয়ে দেবো, পার্টিকুলার তোমাদের ঠিক কোন কোনগুলো আছে, প্রচুর আছে, প্রচুর হিউজ একদম, তোমার সেখান থেকে কিছু কিছু পড়তে হবে। নেক্সট দেখো, সব থেকে স্মলেস্ট সেল, ঠিক আছে, সব থেকে মানে সবচেয়ে ছোট যে সেল তার নাম জানা গেছে আপাতত, সেটার নাম হচ্ছে মাইকোপ্লাজমস, ঠিক আছে। আর সব থেকে বড় সেল কি জানো তোমরা প্রাণীদের? হ্যাঁ স্যার, উট পাখির ডিম ম্যাডাম, উট পাখির ডিম। হ্যাঁ হ্যাঁ, উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড় কোষ একদম। আর প্রাণীদেহে মানে মানব দেহে অবস্থিত সব থেকে বড় সেল কি জানো? হিউম্যান বডিতে সব থেকে বড় সেল হচ্ছে নার্ভ সেল। নিউরন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, নিউরন। আচ্ছা, আর একটা কথা মনে রাখবে যে এই সেলকে আবিষ্কার করেছিল সেটা হচ্ছে রবার্ট হুক 1665-এ। আচ্ছা, এখানে একটা ব্যাপার থাকে যে এরকম একটা ডিভিশন আছে। প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন কে? মানে একটা শুধুমাত্র কোষ হিসেবে একটা মৌমাছির কুঠুরির মতো দেখেছিলেন কে? প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন কে? এই নামগুলো কিন্তু আলাদা। এখানে তিনজনের নাম জড়িয়ে থাকে। একটা হচ্ছে স্লেইডেন সোয়ান, একটা রবার্ট হুক, একটা লিউয়েন হুক। এই তিনজনের আলাদা আলাদা ভাগটা আমি তোমাদের পরে ক্লাস শেষে বলে দিচ্ছি, ঠিক আছে। মানে এখান থেকে খুব কনফিউজিং প্রশ্ন করে। এই রবার্ট হুক যিনি ছিলেন, ইনি জাস্ট রুডলফ ভার্চো, থিওডর সোয়ান আর হচ্ছে ম্যাথিয়াস লেইডেন, তাই তো? আমি তো জানি মানে কনফিউজিং যে জায়গাটা সেটা হচ্ছে স্লেইডেন সোয়ান আর লিউয়েন হুক আর রবার্ট হুক। আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ, আমি জায়গাটা আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম, সোয়ান কোষ নামে একটা আছে শুনেছিলাম। সোয়ান কোষ তো সেই ইয়েতে আছে, নার্ভ সেলে আছে। না, একজনের নাম অনুযায়ী ম্যাডাম, এই যে সোয়ান কোষ হ্যাঁ হ্যাঁ বললেন। হ্যাঁ, ওটা নার্ভ সেলে। আচ্ছা, এই রবার্ট হুক খালি মনে রাখবে সেল বলে যে কোনো স্ট্রাকচার হয় এটা খালি দেখেছিলেন। ইনি কিন্তু মানে সজীব কোষ ইনি আবিষ্কার করেননি। ইনি জাস্ট একটা কুঠুরির মতো দেখতে কিছু আছে আমাদের বিল্ডিং ব্লক হিসেবে শরীরে, সেটা পর্যবেক্ষণ করেছিলেন। এটা 1665। এই পাঁচটা জায়গায় কিন্তু প্রশ্ন আসার মতো। নেক্সট দেখো, আচ্ছা দেখো, এই একটা সেল মানে ধরো আমরা যে পরিবারের সদস্য, দেখবে আমাদের সবসময় সেই পরিবারের কোনো না কোনো ক্যারেক্টারিস্টিক্স বহন করি। এটার জন্য মেন যে দায়ী সেটার সংকেত কিন্তু থাকে সেলের মধ্যে। সেলের মধ্যে আমি কি থাকে বলেছি, সেলের ব্রেন হচ্ছে নিউক্লিয়াস, তাই তো। এই নিউক্লিয়াসের মধ্যে একটা
জিনিস থাকে যেটাকে বলা হয় ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম আর কিছুই না, ধরো আমরা আমাদের যে পরিবারের সদস্য তাদের ডিএনএ প্যাটার্ন, তাদের মধ্যে থাকা একটা বায়োমলিকিউলস এর প্যাটার্ন আমাদের শরীরের সাথে সেম হয়। ঠিক আছে, এটা কিন্তু এর এর মধ্যে যে ধরো এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু সবাইকারই সেম, কিন্তু এই অর্ডারিংটা প্রত্যেকের আলাদা আলাদা, আমাদের আমাদের পরিবারের মতো। এখানে কি থাকে তোমাদের ডিএনএ সম্পর্কে পড়াবো, একটু ছোট করে বলে দিই। ডিএনএ হচ্ছে একটা বায়োমলিকিউল। এই ডিএনএ হচ্ছে ফসফেট, তারপর পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ইত্যাদি দিয়ে হাইড্রোজেন বন্ধনী দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। এটা একটা বায়োমলিকুল, মানে একটা জীবজ অণু। এই যে মোটামুটি পেন্টোজ শর্করা, ফসফেট আর নাইট্রোজেন বেস দিয়ে তৈরি। এই বায়োমলিকুলটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো ক্যারি করে, আমাদের হেরিডিটিটাকে বজায় রাখে। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের বাবা মা ম্যাম থেকে ক্রোমোজোমটা কি বললেন? হ্যাঁ, ক্রোমোজোমটা কি, এই ধরো ডিএনএটাকে যে তুমি স্পষ্ট করে দেখতে পাচ্ছ না, এই ডিএনএটা এরকম, এই যে তার আগের ফটোটাতে দেখো যেখানে আমি পয়েন্টিং করছি, এর মধ্যে পুরো কি বলবো, জলীয় অবস্থায় একদম সুতোর মতো, একদম সুতোর মতো দেখতে, এই সুতোর মতো অবস্থায় একদম কুণ্ডলি পাকিয়ে থাকে। একটা হিউম্যান ডিএনএ প্রায় 2 মিটার লম্বা হয়, 2 মিটার। ভাবতে পারছো, মানে যে সেলটাকে আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাই না, একটা কমপ্লেক্স মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাই না, তার মধ্যে 2 মিটার লম্বা একটা ডিএনএ থাকে। ঠিক আছে, মানে এতটাই কুণ্ডলীকৃত থাকে, আর সে মানে জলীয় মাধ্যমে থাকে। এটা যখন আমাদের সেল ডিভিশন পড়বো, আজকেই পড়াবো সেল ডিভিশন, যখন পড়বো এরা সেল ডিভিশনের সময় এরকম এরকম স্পষ্টভাবে দেখা যায়, যেমন এখানে এক্স হিসেবে দেখতে পাচ্ছ, এরকম ভাবে দেখা যায়, না হলে একদমই কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। এরই একটা মানে কি বলবো, বড় ফর্ম হচ্ছে, এক্সপান্ডেড ফর্ম হচ্ছে এই বড় ডিএনএটা। ঠিক আছে, হ্যাঁ স্যার, কিন্তু ট্রান্সফর্ম হয়ে যায় কোথায়? তারপর ট্রান্সফর্ম হয়ে যায় কোথায়? তুমি দেখবে তোমার চোখের কালার কিংবা হেয়ার টাইপস কিংবা নাকের গঠন, শরীরের গঠন, গায়ের কালার, এগুলো সমস্ত তোমাদের বাড়ির লোকের মতো। ঠিক আছে, মানে তোমার বাবা মার মতো না হলেও তোমার পরিবারের, মানে ধরো তোমার দাদু, তার আগের জেনারেশন কারোর মতো তোমার মধ্যে প্রভাব থাকবেই। আমাদের শারীরিক গঠনের প্রভাব আমাদের, আমরা যে বংশ থেকে আসি তাদের মধ্যে প্রভাবটা থাকেই। তোমার মানে তোমার অন্যান্য বিহেভিয়ার, অ্যাটিটিউড, ওগুলো পরিবেশের সাথে গঠিত হয়, কিন্তু ফিজিক্যাল গঠনটা সবসময় আমাদের ডিএনএ দ্বারা ক্যারি হয়। ঠিক আছে, আচ্ছা দেখো চলো, হ্যাঁ 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 ম্যাডাম, হ্যাঁ আচ্ছা দেখো, এই যে সেল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এর মধ্যে দেখো মোটামুটি সেলের মধ্যে অনেক অনেক অর্গানিলস থাকে এবং প্রত্যেকের কিছু কিছু পারফরমেন্স থাকে। সেরকম এখানে 9টা সম্পর্কে আমরা আলোচনা করব, 9টা মেন, এছাড়াও কিছু আছে সেগুলো আমি পরে বলছি। ঠিক আছে, মেন দেখো প্রথমেই যে আছে সে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি, আমি বলেছি নিউক্লিয়াসের একটা নাম কি বললাম, সেল ব্রেন অফ সেল। হ্যাঁ, ব্রেন অফ সেল, এক্স্যাক্টলি। এই নিউক্লিয়াস হচ্ছে ব্রেন অফ সেল। এ হচ্ছে বাকিরা কি করবে সেটা ডিটেক্ট করে, আর
এর আরেকটা কাজ হচ্ছে এ সমস্ত হেরিডিটারি ইনফরমেশন ডিএনএ দ্বারা ক্যারি করে। নেক্সট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের শরীরের সমস্ত অনেক কিছু পরিবহনে সাহায্য করে। এটা কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে আছে, ঠিক আছে। তারপর তো থার্ড হচ্ছে সাইটোপ্লাজম, তারপর হচ্ছে গলজি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, ডিএনএ, সেল মেমব্রেন। আচ্ছা, আমরা এরপর একে একে প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আলাদা করে পড়বো। দেখ, আচ্ছা দেখ, একটা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা জিনিস, এটা বলে রাখি, সেটা হচ্ছে স্টেম সেল। আচ্ছা, তোমরা একটা কথা বলতে পারবে, আমাদের শরীরে ধরো আমাদের ধরো হাতের কোনো চামড়া কেটে গেল, তো আমাদের সেই জায়গাটা আবার হয়, ঠিক আছে। এরকম এরকম তো আর হয় না যে কারোর হাত কেটে গেল সেই হাতটা আবার গজাবে, হয় না তো। এরকম আমাদের শরীরে কোনো কিছুরই কিন্তু পুনরুৎপাদন ক্ষমতা হয় না, শুধুমাত্র একটা জিনিসের ছাড়া, যেটা একমাত্র আমরা খালি কিছুটা পার্সেন্টেজ হলেও ডোনেট করতে পারি কাউকে। সেটা জানো, কেউ বলতে পারবে? লিভার। হ্যাঁ, লিভার হচ্ছে আমার একটা সেল যার রিজেনারেটিং পাওয়ার আছে। এই রিজেনারেটিং পাওয়ারটা থাকে কিন্তু এই স্টেম সেলের। এই স্টেম সেল থেকেই কিন্তু আমাদের শরীরের সমস্ত কিছু উৎপাদন হয়। স্টেম সেল থেকে আমাদের এই বাকি যে সমস্ত সেলগুলো সেগুলো তৈরি হয়। ওই জন্য দেখবে একদম জীবনের প্রথমে, এটা খুব খরচা সাপেক্ষ, এই স্টেম সেল সংরক্ষণের একটা ব্যাপার থাকে। বলে যে এই জিনিসটা করা এলআইসি করার থেকেও ইম্পর্টেন্ট। এই স্টেম সেল থেকে দেখো মাসেল সেল, ফ্যাট সেল, বোন সেল, এই যে ব্লাড সেল, নার্ভ সেল ইত্যাদি 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 তৈরি হয়। এই স্টেম সেল আমাদের কিন্তু শুধুমাত্র লিভারেরই ক্ষমতা থাকে যে সেটাকে আবার রিজেনারেট করার। এরকম আর একটা প্রাণীর বলতে পারবে যার ওরকম রিজেনারেশন ক্ষমতা আছে, পুনরুৎপাদন ক্ষমতা আছে কোনো অংশ কেটে গেলে? আমরা খুব প্রায়শই দেখি এটা। টিকটিকি। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আছে। হ্যাঁ, টিকটিকির লেজ কেটে গেলে দেখবে সেই জায়গাটা আবার গঠিত হয়ে যায়। ওদের এই ওখানে স্টেম সেলটা ওদের উৎপাদনে সাহায্য করে। আমাদের বডির অন্য কোনো পোর্শনের কিন্তু এই ধর্মটা নেই। হুম, আচ্ছা দেখ, আচ্ছা তোমাদের আমি বলছিলাম না প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল। আমাদের একদম প্রথম থেকে সেল স্টাডি করে যেগুলো পাওয়া গেছে তার মধ্যে সেলের দুটো টাইপস হয়, একটা হচ্ছে ইউক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটের মধ্যে মানে পার্থক্য না, মানে ডিফারেন্স হচ্ছে প্রোক্যারিওটিক থেকে ইউক্যারিওটিকটা উন্নততর। আমাদের যখন পৃথিবীর আদি পর্বে যে সমস্ত প্রাণী এসেছিল, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, যে সমস্ত এককোষী প্রাণীরা, এককোষী প্রাণীদের কিন্তু কোষের টাইপটা ছিল প্রোক্যারিওটিক টাইপের, তাদের অতটা জটিলতা ছিল না। আর ইউক্যারিওটিক কি, যখন আস্তে আস্তে প্রাণীর এককোষী থেকে বহুকোষী হতে শুরু করলো, তখন তার কোষের গঠনের চেঞ্জ হতে থাকলো। এটা হচ্ছে কি, এটা পুরোটাই মানে মিউটেশনের মাধ্যমে এসছে, চেঞ্জ হতে 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 এখন সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়ে দু ধরনের কোষের আমরা দেখতে পাই, সেটা হচ্ছে প্রোক্যারিওট আর ইউক্যারিওট। দেখো, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে যেটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। প্রোক্যারিওটিক সেলের কোনো রকম নিউক্লিয়াস থাকে না কিংবা কোনো রকম অর্গানিলস থাকে না, ঠিক আছে। আর ইউক্যারিওট কি, এদের নিউক্লিয়াস বা অর্গানিলস থাকে। তার মানে প্রোক্যারিওটিক সেলের মানে তোমাকে যদি উদাহরণ দিতে পারলে, তুমি যে কোনো ধরো অ্যামিবা, যে কোনো মানে ইউনিসেলুলার কোনো একটা জীবের নাম বলে দেবে, ঠিক আছে, এটা তোমাদের বলে। আচ্ছা, এটা ইউনিসেলুলার হয়, এটা মাল্টিসেলুলার। আর এটা কি ব্যাকটেরিয়া ভাইরাস, শুধু ব্যাকটেরিয়া ভাইরাস না, ব্যাকটেরিয়া ভাইরাস, প্রোটোজোয়া বা বা এককোষী জীবের যে রাজ্যটা আছে পুরোটাই কিন্তু প্রোক্যারিওট টাইপের। আচ্ছা, এখানে আর একটা বেসিক ডিফারেন্স তোমাদের একটা দেখাচ্ছে। দেখো, এর বাইরে একটা ইউক্যারিওটের বাইরে একটা শেপ দেখতে পাচ্ছ, এটা পার্টিকুলার একটা সেল মেমব্রেন, মানে এর বাইরে একটা আবরণ আছে, এর বাইরে সেটা নেই। আর এর ভিতরে দেখো এই সেল অর্গানিলস গুলো ছাড়াও পাশে একটা পোর্শন জেলি লাইক সাবস্টেন্সেস আছে, সেটা বলে সাইটোপ্লাজম, যেটা কিন্তু এটাতে নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের আর একটা কথা বলে রাখি, এই যে ধরো সেল হচ্ছে আমাদের লাইফে কি বলবো, মানে জীব রাজ্য মাত্রই সেলের ভূমিকা মানে গুরুত্বপূর্ণ। এই যে ধরো কোনো কিছু চলনে, ধরো এই ব্যাকটেরিয়া, এদের যে সিলিয়া, ফ্লাজেলা, এই সমস্ত গমনাঙ্গগুলোর নাম পড়েছো না, এই গমনাঙ্গগুলোও কিন্তু এক একটা সেল, কোষ। এই কোষের যেমন ধরো তোমাদের আগের স্লাইডটাতে একটা দেখাই,
এই যে এখানে শুক্রাণু, স্পার্ম সেল, স্পার্ম সেলের আমাদের মানবদেহে এমন একটা এই একটাই মাত্র সেল আছে যার এই যে শেষে যে এই যে এটা একটা গমনাঙ্গ, ঠিক আছে, এটাকে বলে ফ্লাজেলা। এই ফ্লাজেলাটার সাহায্যেই শুক্রাণুটা সুইম করতে পারে, সুইম করতে করতে সে এগিয়ে যায়, ঠিক আছে। এটাও কিন্তু একটা সেল। আচ্ছা, এই প্রোক্যারিওট আর ইউক্যারিওটের এই ডিফারেন্সটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, এটা একদম খুব স্পেসিফিক ভাবে ডিফারেন্সটা করে দেওয়া আছে। নেক্সট দেখো, এখানে আমি সমস্ত অর্গানিলস গুলো পড়ানোর আগে তোমাদের একটা শর্টে একটা জাস্ট করে দিয়েছি যে কোন সেল অর্গানিলের কি ফাংশন, একদম ওয়ান লাইনার। হ্যাঁ, নিউক্লিয়াসে আমি তো পড়েছি ডিএনএ থাকে। আচ্ছা, নিউক্লিওলাস, আচ্ছা নিউক্লিয়াস ধরো আমরা তো বলেছি যারা ইউক্যারিওটিক সেল, কিছু কিছু বলবে বাদল, কিছু বলবে? ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখো একটা আচ্ছা দেখো, এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটের মধ্যে মেইন ডিফারেন্স তো বললাম, নিউক্লিয়াস একটাতে নেই একটাতে আছে। এবার নিউক্লিয়াস থাকলেও সবকটাতে কিন্তু নিউক্লিয়াস কি বলো, নিউক্লিয়াস সুগঠিত নয়, ঠিক আছে। একটা সেলের মধ্যে নিউক্লিয়াসটাকে তখনই সুগঠিত বলা যাবে যখন নিউক্লিয়াসের 4টে পার্ট থাকবে। একটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর আর একটা আমার ঠিক মনে পড়ছে না, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, হ্যাঁ না ক্রোমাটিন, আচ্ছা আমি দেখে বলতে হবে যে গো, আমার মনে পড়ছে না। আচ্ছা দেখো, এই 4টে জিনিস, নিউক্লিয়াসের 4টে পার্ট থাকলে তবেই কিন্তু একটা নিউক্লিয়াসকে আইডিয়াল নিউক্লিয়াস বলা যায়। আচ্ছা, এই নিউক্লিয়াসের দেখো, শুধু নিউক্লিয়াসের কাজ হচ্ছে, ও আর একটা হচ্ছে নিউক্লিয় রস যেটাকে বলে, ঠিক আছে। দেখো, নিউক্লিওলাসের কাজ কি, এটা এর মধ্যে ডিএনএ থাকে। আচ্ছা, নিউক্লিওলাসের কাজ কি, এরা রাইবোজোম তৈরি করতে পারে। আচ্ছা, রাইবোজোম হচ্ছে আর একটা সেল অর্গানিলস যার কাজ এই দেখো নিচে লেখা আছে মেক্স প্রোটিন। এই রাইবোজোমটা কিন্তু রাইবোজোম তৈরি হয় নিউক্লিওলাস থেকে। হ্যাঁ, আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার আর একটা নাম মনে পড়ছে, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তিঘর। কোষের শক্তিঘর, হ্যাঁ, পাওয়ার হাউস অফ সেল, কারণ এ এনার্জি তৈরি করে। হ্যাঁ, আচ্ছা দেখো, ম্যাম রাইবোজোমটার কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, ওই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে, ঠিক আছে। আমি তোমাদের বললাম না যে সেল অর্গানিলস গুলো লিটল অর্গান হিসেবে কাজ করে, যাদের পার্টিকুলার কাজ হচ্ছে স্পেসিফিক ওয়ার্ক পারফর্ম করা, ঠিক আছে। আচ্ছা, ফ্লোরোপ্লাস্ট দেখো, কনভার্ট সানলাইট ইনটু সুগার। এটাকে তোমরা মনে রাখতে পারো কিভাবে, সাইট অফ ফটোসিনথেসিস। ক্লোরোপ্লাস্ট থাকলে তো আমরা ক্লোরোফিলকে রিলেট করে ফেলবে, যে ক্লোরোফিল রিলেটেড মানেই হচ্ছে ফটোসিনথেসিসের সাথে রিলেটেড, তাই তো। এবার তোমরা যদি মনে করো যে ক্লোরোপ্লাস্ট কোথায় কোথায় থাকে, মানে তুমি প্ল্যান্টস এর মধ্যে যেখানে যেখানে সবুজ দেখতে পাও তার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। ধরো তোমাদের এরকম একটা প্রশ্ন দেয় যে অ্যালগি, ফাঙ্গি, এরকম আরো আরো 2-4টা অপশন দিয়ে দেয়, ব্যাকটেরিয়া ভাইরাস, ব্যাকটেরিয়া ভাইরাস হবে না, আরো ধরো আরো দুটো প্ল্যান্টের নাম দিয়ে দেয়, দিয়ে বলে এদের মধ্যে কার মধ্যে ক্লোরোপ্লাস্ট নেই, ঠিক আছে। তখন ওই তখন তোমাকে ওই উত্তরটা করতে হবে ফাঙ্গি, ঠিক আছে। ছত্রাক, ছত্রাকের মধ্যে কোনো রকম ক্লোরোপ্লাস্ট থাকে না, এরকম ক্লোরোপ্লাস্ট রিলেটেড এরকম প্রশ্নও আসে। আচ্ছা দেখো, তারপর হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে। হ্যাঁ, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, এই যে প্রোটিন তৈরি করছে রাইবোজোম, সেগুলোকে পাস করে। পাস করে কোথায় দেখো, রাইবোজোমের পর তো আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর আছে গলজি বডি, ঠিক আছে। দেখো মানে এদের কাজগুলো এত ইন্টারেস্টিং। রাইবোজোম প্রোটিন তৈরি করলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলোকে পাস করে গলজি অ্যাপারেটাসের কাছে বা গলজি বডির কাছে। এবার গলজি বডি সেগুলোকে প্যাকেজ এন্ড শিপ করে, যেমন আমাদের ধরো যেমন ফ্লিপকার্টে আসে না প্যাকেজিং হয়, ওরকম ধরো রাইবোজোম থেকে যে প্রোটিন আসছে, প্রোটিনের সাথে ধরো একটা ফ্যাট জুড়ে একটা বায়োমলিকুল তৈরি করতে হবে, গলজি বডি সেই প্যাকেজিংটা করে, কারোর সাথে কার্বোহাইড্রেটকে জুড়তে হবে,
এই প্যাকেজ কার সাথে কি জুড়বে, এবং ধরো যে সেলে পাঠাবে সেই সেলে ধরো ওরা এরম ভাবে পাঠায় যে লক অ্যান্ড কি স্ট্রাকচারের মতো। ওরা এমন ভাবে বায়োমলিকুলসটা পাঠাবে যে টার্গেট সেলটাতে পাঠাচ্ছে সেই টার্গেট সেলে ঠিক পার্টিকুলার ওরকম লক অ্যান্ড কির মতোই পজিশন থেকে সেখানে গিয়ে আটকে যাবে। সেই প্যাকেজিংটা, সেই শেপটা এই গলজি অ্যাপারেটাস ঠিক করে। ঠিক আছে, প্রোটিনের সাথে অন্যান্য মলিকিউলসকে জুড়ে যার যেটা লাগবে এবং টার্গেট সেলে পাঠানোর জন্য যেরকম শেপ দিতে হবে সেইটা গলজি অ্যাপারেটাস করে। এই রাইবোজোমের কাছ থেকে কার কাছে আসে? এন্ডোপ্লাজমিকের কাছে। এন্ডোপ্লাজমিকের কাছ থেকে যায় কার কাছে? গলজি অ্যাপারেটাসের কাছে বা গলজি বডির কাছে। তোমরা এইটা না এক একটা জায়গায় এক একটা পরীক্ষার সময় এক এক রকম নাম দেয়, গলজি বডি, গলজি অ্যাপারেটাস, গলজি কমপ্লেক্স, একই ব্যাপার। আমি স্ট্রাকচারগুলো পরে দিয়েছি, দেখাচ্ছি। লাইসোজোম, লাইসোজোম হচ্ছে, লাইসোজোমের একটা বিখ্যাত নাম আছে জানো? বিখ্যাত কুখ্যাত দুটোই বলতে পারো। আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। মানে এটা কি করে? সুইসাইড ব্যাগ বলা যেতে পারে, কিন্তু ওটা কিন্তু আমাদের ভালো করে যখন সে তার একটা নিজে মরে জীবাণুকে মেরে ফেলে। যে কোনো, হ্যাঁ, জীবাণু শুধু না, কোষের যে কোনো বজ্র পদার্থকেও মেরে ফেলে। জীবাণুকে তো মারেই, ঠিক আছে, তার সাথে কোষের যে বজ্র পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে সে তার মধ্যে থাকা উৎসেচক বা এনজাইমের সাহায্যে সেগুলোকে ধ্বংস করে ফেলে। বা ধরো এর একটা ব্যাপার আছে, লাইসোজোম কিন্তু যতক্ষণ নিয়ন্ত্রিত উপায়ে কাজ করে ততক্ষণই কিন্তু এটা আমাদের জন্য ঠিক আছে। কিন্তু লাইসোজোম যদি অনিয়ন্ত্রিত উপায়ে কাজ করতে পারে, কি হয় জানো? লাইসোজোম ধরো অতিরিক্ত হারে মানে লাইসোজোম কি করে? সমস্ত বজ্র পদার্থকে শোষণ করে নিয়ে নিজে উৎসেচকরণ করে নিজেই শেষ হয়ে যায়, নিজেই ধ্বংস হয়ে যায়। এবং এবার ধরো এই জিনিসটা যদি আমাদের কোষের শরীরের মধ্যে অত্যধিক হারে ঘটতে পারে, সেটাকে কি বলে জানো? সেটাকে বলে হয় ক্যান্সার। কোনো একটা কোষের মধ্যে যদি অনিয়ন্ত্রিত ভাবে এরম লাইসোজোম নিজেকে শেষ করতে থাকে, কোষের মধ্যে থাকা মানে লাইসোজোম তো কোষের মধ্যে থাকা একটা অর্গান ছোট, সে যদি বারবার প্রত্যেকটা কোষকে নিজে ধ্বংস করে দিতে থাকে তখন সেটা কিন্তু ক্যান্সার, সেই জিনিসটাকে আমরা ক্যান্সার হিসেবে বলি। ঠিক আছে, ক্যান্সার এরম ভাবে একটা ডেফিনেশন জানতে পারো। আর একটা ক্যান্সারের ডেফিনেশন হচ্ছে ধরো অত্যধিক হারে সেল ডিভিশন। মানে কোনো একটা সেল যদি এরকম হয়ে যায় তার সেল ডিভিশন পাওয়ার এত বেড়ে গেল সেটা মোর দ্যান ইউজুয়াল, তখনও সেটা কিন্তু একটা ক্যান্সারের কারণ। আচ্ছা দেখ ম্যাম, ক্যান্সারটা তো একটা মানে ন্যাচারাল তো কিছু না, মানে এটা কিসের জন্য হয়? মানে আমাদের যেমন বিভিন্ন রোগ, এই যে ভাইরাস ঘটিত, ছত্রাক ঘটিত, ক্যান্সারটা কি রোগ? তুমি পার্টিকুলার কিছু না, এটার কোনো ব্যাখ্যা নেই। ধরো যে কোনোদিন স্মোক করে না তারও লাংস ক্যান্সার হয়েছে। এগুলো হচ্ছে কোনো রকম রেডিয়েশনের মাধ্যমে হতে পারে। ক্যান্সারের প্রচুর কারণ আছে। ধরো কোনো রকম রেডিয়েশনের কারণে হচ্ছে, বা কোনো সময় তোমার সেল হঠাৎ করে মিউটেশন নিয়ে নিয়েছে যার ফলে এই লাইসোজোম নিজে প্রত্যেকটা সেলে লাইসোজোম হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে, কিংবা ধরো অনিয়ন্ত্রিতভাবে সেল ডিভিশন হচ্ছে। এটা মানে ক্যান্সারের কোনো কারণ নেই, বা ক্যান্সার যে কেউ আটকাতে পারবে তারও কোনো কারণ নেই। তবে মানে আমরা কিছু প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি যার দ্বারা হয়তো এই রোগটাকে খানিকটা দূরে রাখা সম্ভব, কিন্তু এটার পার্টিকুলার কোনো কারণ এখনো কিন্তু সেভাবে বলা যায়নি। বা কোনো এই যে বলে যে গাড়ির মধ্যে, বদ্ধ গাড়ির মধ্যে এসি চালালে যে গ্যাসটা তৈরি হয় সেটাও আমাদের ক্যান্সারের কারণ। মানে কোনো একটা অভ্যাস বহুদিন হতে হতে তোমাদের সেলে বা কারোর সেলে যে এই যে মানে পরিবর্তনটা শুরু হয়, এই সেলের পরিবর্তনটা শুরু হচ্ছে কারণ বিভিন্ন কারণে হতে পারে। ঠিক আছে, সেটাই ক্যান্সারের কারণ। আচ্ছা দেখো, এরপর যে সেল ওয়াল, এটা হচ্ছে প্রোটেক্টস এন্ড সাপোর্টস দ্য সেল। আচ্ছা, সেল ওয়াল কিন্তু মানে সেলকে যে ম্যাম, ওটা স্টাফ ডাউনটা মানে এটা কি? ব্রেক স্টাফ ডাউন? স্টাফ মানে হচ্ছে ওয়েস্টেজ। ঠিক আছে, মানে আমাদের সেলের যে ওয়েস্টেজ সেটাকে ব্রেক করে দেয়। ঠিক আছে, আচ্ছা সেল, হ্যাঁ, আচ্ছা সেল প্রোটেক্ট এন্ড সাপোর্টস দ্য সেল। সেল ওয়ালের আরেকটা কাজ হচ্ছে, এই একটা ধরো কোন একটা সেলের যে শেপ, ঠিক আছে, এই সেল ওয়ালের জন্য হয়। এটা হচ্ছে তাকে মানে প্রোটেকশন তো দেয়, তার সাথে সাথে মেকানিক্যাল সাপোর্টও দেয়। আর সেল মেমব্রেন কন্ট্রোল করে কে এর মধ্যে এন্ট্রি করবে আর এক্সিট করবে। এই সেল মেমব্রেনটার টাইপ হয়, যেমন ধরো সেল মেমব্রেন মানে হচ্ছে কোষ পর্দা অর্ধবেদ্য, অবেদ্য, প্রবেদক ভেদ্য। আমরা যে পড়েছি না, পারমিয়েবল, নন পারমিয়েবল, সেমি পারমিয়েবল,
বিভিন্ন টাইপের হয়। এই সেল এটাই মানে ওই পার্টিকুলার কোষ পর্দার ধরনই ঠিক করে দেয় তার মধ্যে কোন জিনিসটা ঢুকবে কোন জিনিসটা ঢুকবে না, ঠিক আছে? আচ্ছা, সেল ওয়াল তো ম্যান প্রাণীর তো নেই, উদ্ভিদের শুধুমাত্র আছে কি? সেল ওয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই তোমাদের যত ধরনের সেল অর্গানিলস আছে প্রাণী আর উদ্ভিদ কোষের মধ্যে একটা চার্ট করে দিয়েছি, নেক্সট তোমাকে দেখাচ্ছি। ওখানে মাত্র এই চার্টটা দেখলে তুমি বুঝে যাবে কোনটা আছে আর কোনটা উদ্ভিদে আছে। নেক্সট হচ্ছে ভ্যাকুয়াল। কোষের মধ্যে থাকা, আচ্ছা বাদল একটুখানি তুমি মিউট হও, নাহলে আমার করছে। আচ্ছা, ভ্যাকুয়াল হচ্ছে কি সেলের মধ্যে পার্টিকুলার একটা জায়গায় একটা ফাঁকা, অনেক কটা ফাঁকা জায়গা মিলে একটা জায়গা সৃষ্টি হয় যেটাকে ভ্যাকুয়াল বলে। মানে অনেক কটা এয়ার স্পেস একটা জায়গায় জড়ো হয়ে একটা বড় এয়ার স্পেস তৈরি করে, সেটাকে ভ্যাকুয়াল বলে। এটার ফাংশন হচ্ছে কিছু স্টোর করা। ভ্যাকুয়ালের ছবি আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, সাইটোপ্লাজম হচ্ছে ফ্লুইড দ্যাট হোল্ডস অর্গানিলস। আচ্ছা, সাইটোপ্লাজম হচ্ছে জেলি লাইক সাবস্টেন্সটা যার মধ্যে সমস্ত অর্গানিলস গুলো ভেসে থাকে। হ্যাঁ, ওটা একটা মাধ্যম বলতে পারো। ফ্লাজেলা তো তোমাকে দেখালাম ওই স্পার্ম সেলের, ওটা মুভমেন্টে সাহায্য করে। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাটাচ টু দ্য সেলস। এটা সেলের মধ্যে অ্যাটাচ থাকে। অনেক সময় কি হয় বলতো, এই ধরনের জিনিসগুলো কোনো কিছু ধরো কোনো একটা নালিকার মধ্যে দিয়ে যখন কিছু যায়, তখন এই জিনিসগুলো সেখান থেকে কিছু অ্যাবজর্ব করতে, এই সেলগুলো সেখান থেকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা বাদল তুমি মিউট হয়ে যাও, নাহলে বারবার ইকো হবে। আচ্ছা, আর হচ্ছে ক্যাপসুল। এটা হচ্ছে পার্টিকুলার ব্যাকটেরিয়ার সেলেই থাকে, প্রোটেক্টস ব্যাকটেরিয়া এন্ড কজ ডিসিজ। আর ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। এবার দেখো নেক্সট যাই। আচ্ছা দেখো, নিউক্লিয়াস, এই যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিওপোর। আচ্ছা, এই চারটে পার্ট হচ্ছে একটা, আমি বললাম না আদর্শ নিউক্লিয়াস বা আইডিয়াল নিউক্লিয়াসে এই চারটে পার্ট থাকে। এবার দেখো, এই ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয়াসের একটা পর্দা থাকে, ঠিক আছে? এটাকে নিউক্লিয়ার পর্দা বলে। ইট ইজ দ্য অর্গানেল দ্যাট কন্ট্রোলস হেরিডিটারি ট্রেটস। আমি তো বললাম যে নিউক্লিয়াসের দুটো কাজ, একটা হচ্ছে সেল ব্রেন, আর এটা আমাদের হেরিডিটারি ট্রেটস গুলো ক্যারি করে। আর আরেকটা বললাম কি, যে নিউক্লিয়াসের মধ্যে থেকে নিউক্লিওলাস কি করে, রাইবোজোম প্রডিউস করে, তাই তো? আচ্ছা, বলছি ফর প্রোক্যারিওটস ডিএনএ ল্যাকস এ নিউক্লিয়ার মেমব্রেন। বলছে ধরো কিছু প্রোক্যারিওটদের মধ্যে যদি আচ্ছা, নিউক্লিয়াস কিন্তু সবাইকার মানে প্রোক্যারিওটসে থাকে না, কিন্তু ডিএনএ আরএনএ এগুলো কিন্তু প্রোক্যারিওটসদের মধ্যেও থাকে। তোমরা জেনে থাকবে, এখন আমরা সাডেনলি খুব বেশি কথা বলছি যেগুলো নিয়ে, সেটা হচ্ছে ওই ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, ঠিক আছে? এই ডিএনএ এর কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ঠিক আছে, প্রোক্যারিওটসদের ক্ষেত্রে। আচ্ছা, এর একটা রাইবোজোম প্রোডাকশনে এর একটা ভূমিকা আছে। রাইবোজোম প্রোডাকশনে মনে রাখবে এই নিউক্লিয়াসের কিন্তু ভূমিকা আছে, নিউক্লিওলাসের কিন্তু ভূমিকা আছে, মোর স্পেসিফিক ভাবে মনে রাখবে। এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার শেপটা দেখো। এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, একটা তো বলা হয় পাওয়ার হাউস অফ সেল। ওই নিউক্লিয়াস বাদে কোন এমন একটা সেল অর্গানিলসের নাম বলো যার মধ্যে ডিএনএ থাকে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই দেখো এখানে ডিএনএ দেখা যাচ্ছে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু এরকম ভাবে দেয় যে নিউক্লিয়াস বাদে এমন একটা সেল অর্গানিলসের নাম বলো যার মধ্যে ডিএনএ থাকে, দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এটাকে পাওয়ার হাউস অফ সেল বলে কারণ এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমরা যখন কোনো খাবার গ্রহণ করি, এই খাবার তো প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছে যায়, এবং সেলের মধ্যে থাকা মাইটোকন্ড্রিয়ায় একটা প্রসেসের মাধ্যমে আমাদের খাবার থেকে, আমরা কোনো ধরনের ধরো খাবার থেকে যে শক্তিটা পাই, সেটাকে একটা বায়োমলিকুলস এর মাধ্যমে সেটা উৎপন্ন হয়, সেটাকে বলা হয় এটিপি। সেটা আমাদের শরীরে এটিপি হিসেবে সঞ্চিত থাকে, এবং সেটা আমরা কোনো কাজ করার মাধ্যমে খরচা করতে পারি। এটিপির ফুল ফর্ম কেউ বলো? ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট।
এক্স্যাক্টলি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মাইটোকন্ড্রিয়া আর দ্য সাইটস অফ অ্যারোবিক রেসপিরেশনস অফ দ্য সেল। অ্যারোবিক মানে যেখানে অক্সিজেনের সাহায্যে কোনো ধরনের রেসপিরেশন হয়। এটা আমাদের যে অ্যারোবিক রেসপিরেশন আর ইনঅ্যারোবিক রেসপিরেশন, দু ধরনের রেসপিরেশনের টাইপস আছে। তার মধ্যে এই মাইটোকন্ড্রিয়াতে আমাদের যে খাবারটা আমরা গ্রহণ করি এবং তার সাথে প্লাস অক্সিজেন মিলে একটা বড় প্রসেস চলে, যে শেষমেশ একটা আলটিমেট প্রোডাক্ট যেটা তৈরি করে সেটা হচ্ছে এটিপি তৈরি করে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া হ্যাভ देयर ওন সার্কুলার ডিএনএ আরএনএ মলিকিউলস। আচ্ছা, এখানে এই ডিএনএ আরএনএ এর ব্যাপারটা একটু তোমরা মাথায় রাখবে। আচ্ছা দেখো, ক্লোরোপ্লাস্ট, সরি, ক্লোরোপ্লাস্টকে তোমরা একটা কথা মনে রাখবে, ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরো কথাটার সাথেই ক্লোরোফিল কথাটা জড়িয়ে আছে, এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্টকে এক কথায় বলা যায় সাইট অফ ফটোসিনথেসিস। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গ্রানা আর স্ট্রোমা। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই গ্রানা স্ট্রোমার মধ্যে পার্টিকুলার স্ট্রোমা দেখো 4 নম্বর সাইটটা এইখানে, এটা হচ্ছে এই পার্টিকুলার এই জায়গাটাতে আমাদের ফটোসিনথেসিস ঘটে। যারা যে সমস্ত উদ্ভিদে সবুজ, যে সমস্ত রকম সবুজ উদ্ভিদে এই ফটোসিনথেসিস ঘটে। 3 ধরনের প্লাস্টিড হয়। এটা আমরা শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট আমরা পড়ছি, প্লাস্টিড সাধারণত 3 ধরনের হয়। দেখবে ওই কোনো জায়গায় টপ চাপা দিয়ে রাখলে, টপটাকে কোনো একটা জায়গায় দীর্ঘদিন চাপা দিয়ে রাখলে মাটির মধ্যে, সেই জায়গাটা সাদা হয়ে যায়, তাই তো? সেই সাদা জায়গাটাকে বলা হয় লিউকোপ্লাস্টিক। সেই জায়গাটাতে কি হয়, দীর্ঘদিন সূর্যালোক না পাওয়ার জন্য সেই জায়গাটাতে কোনো রকম খাবার তৈরি হয় না, সেই জন্য এই জায়গাটা সাদা হয়ে যায়। এবং সেই জায়গায় যেটা সঞ্চিত থাকে সেটা হচ্ছে মানে পূর্বে যে সেই জায়গাটা সালোক সংশ্লেষ হয়েছিল সেই শর্করাটা সেখানে সঞ্চিত থাকে। সেই শর্করাটার জন্যই মানে ওই জায়গাটা ওরকম সাদা দেখায়, সেটাকে বলে লিউকোপ্লাস্টিড, কালারলেস। তোমাকে বলা নেম দ্য কালারলেস প্লাস্টিড, দ্যাট ইজ লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্ট, ব্লু, রেড, ইয়েলো কালার প্লাস্টিড। এছাড়াও ধরো এরকম গাছের বা ফলের যে অংশগুলো ব্লু, রেড, ইয়েলো এরকম কালারের হয় সেগুলো বলে ক্রোমোপ্লাস্টিড। ক্রোম কথাটা হচ্ছে রঙিন জিনিসের সাথে যুক্ত, আর ক্লোরোপ্লাস্টিড হচ্ছে গ্রিন কালার প্লাস্টিক। ঠিক আছে, এখানে তোমরা বেশি মনে রাখবে স্ট্রোমা কথাটাকে। ঠিক আছে, আর এই যে 5 নম্বর এই যে গোল গোল চাকতি, এগুলোকে বলা হয় থাইলাকয়েড। হ্যাঁ, অনেক সময় তোমাদের পিকচার কোশ্চেন দিয়ে দিলে এরকম থাইলাকয়েড দিতে পারে, কারণ আমাদের অনলাইন এক্সামে পিকচার কোশ্চেন দিতেই পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে ধরো এই ক্লোরোপ্লাস্টিড তো প্ল্যান্ট সেলে থাকে, ঠিক আছে, প্ল্যান্ট সেলে ক্লোরোপ্লাস্টিকের মধ্যে সেটা তো একদম ভিতরের গঠন, কিসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় জানো, বলতে পারবে? এই কথাটা কেন বলছি, আমাদের গাছের পাতায়, গাছের যে পাতার মানে ব্লেডটা আছে, লিভ ব্লেড, পত্র ফলক, ওই পত্র ফলকের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে যেগুলো বলে স্টোমাটা। এই স্টোমাটা আর এই স্ট্রোমা এই কত দুটো গুলিয়ে ফেলবে না। ওই স্টোমাটা হচ্ছে এমন একটা জায়গা, ঠিক সেখানে ওই স্টোমাটা যখন দরকার পড়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জের, সে নিজে ফাঁক হয়ে গিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জে সাহায্য করে। এবং যখন ধরো দরকার পড়ে না, তখন সে মানে ধরো অত্যধিক গরম পড়েছে, আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জের দরকার পড়ছে না, বা গ্যাসিয়াস এক্সচেঞ্জের বদলে সেই জায়গা দিয়ে বেশি পরিমাণে ট্রান্সপিরেশন হয়ে যাচ্ছে, বাষ্পমোচন হয়ে যাচ্ছে, তখন সে লিভ ব্লেডটাকে গুটিয়ে ফেলে। ঠিক আছে, এই স্ট্রোমাটা কথাটার সাথে এই স্ট্রোমা কথাটা গুলিয়ে ফেলবে না। এবার হচ্ছে রাইবোজোম। আচ্ছা, রাইবোজোম কি বলেছি, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তাই তো রাইবোজোমকে? এই যে রাইবোজোমের স্ট্রাকচারটা দেখে রাখো, বলছে মেনলি এই রাইবোজোমের মধ্যে 2/3 আরএনএ থাকে, 1/3 প্রোটিন থাকে। আচ্ছা, এই রাইবোজোমের একটা ব্যাপার আছে, এই 70S আর 80S প্রোক্যারিওটিক কোষের মানে প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম 70S টাইপের, আর ইউক্যারিওটিক সেলের রাইবোজোম 80S টাইপের। ঠিক আছে, এই এসটা কি জন্য ডিনোট করা হয়? এসটাকে বলা হয় ভেদবার্গ ইউনিট। হ্যাঁ, ভেদবার্গ ইউনিট। এই এসটার কথা দেখবে
বলে যে 50+30, তোমাদের এটা ছিল না ক্লাস 10-এ, আমি তোমাকে বলে দিচ্ছি। এই 70s ইউনিটটা আর 80s ইউনিটটা দুটো ডিভিশন আছে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে যে সেই সেলটার মধ্যে এই যে তাদের যে আরএনএ আর প্রোটিন আছে না, এই ইউনিটগুলোর উপর ডিপেন্ড করে। এই প্রোকারিওটিক সেলটাকে ওই জন্য 70 বলা হয়, আর 80 সেলটাকে 80s-টাকে ইউক্যারিওটিক টাইপের বলা হয়। এটা হচ্ছে তারা যে যে জিনিস নিয়ে কম্পোস্ট হয়েছে সেইগুলোর কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এই এসটাকে নির্ধারণ করা হয়। আচ্ছা, এটা তো কাজ বললাম, প্রোটিন সিনথেসিস মনে রাখবে। রাইবোজোমের পর কার কাছে যায় বলেছি? তো বলতে পারবে রাইবোজোমের কাছে, রাইবোজোম থেকে প্রোটিনটা তৈরি হয়ে কার কাছে যায়? একটু আগেই পড়িয়েছি। ভ্যাকুল। না না না, রাইবোজোমের পর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে যায়, ঠিক আছে? এন্ডোপ্লাজমের পর গলজি অ্যাপারেটাসের কাছে যায়। আচ্ছা দেখো, মুখস্থ হয়ে যাবে, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। দেখো গলজি অ্যাপারেটাস কি? ইট ইজ মেনলি ইনভলভ সিক্রেশন অ্যান্ড ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট। দেখো, আচ্ছা দাঁড়াও, এখানে এক মিনিট। ম্যাম রাইবোসোম মেন প্রোটিনটা তৈরি করে? হ্যাঁ, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিনটা সিনথেসিস করা, তৈরি করা। মানে প্রোটিনের মধ্যে থেকে আমাদের যে অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা নিই সেইটাকে মেন করা নাকি? হ্যাঁ, প্রোটিন না, প্রোটিনটা হচ্ছে কিন্তু হ্যাঁ মেন যেটা সেটা হচ্ছে প্রোটিনটা আগে তৈরি করে, ঠিক আছে? তারপর তো শরীরে অ্যামাইনো অ্যাসিডস গুলো তৈরি হয়, ঠিক আছে? প্রোটিন নিজে থেকে আমাদের শরীরে তৈরি হতে পারে? হ্যাঁ, রাইবোজোম সিনথেসিস করে। দেখো, প্রোটিন ওরম ভাবে তৈরি হয় না। প্রোটিনটা কি করে তৈরি হয়? আমরা বাইরে থেকে সেটাকে গ্রহণ করি, ঠিক আছে? ধরো আমাদের শরীরে একটা জায়গায় ফ্যাট তৈরি হচ্ছে না, ফ্যাটটা সিনথেসিস হয়। মানে ধরো আমরা যে খাবারটা গ্রহণ করছি সেই খাবার থেকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হচ্ছে। শরীরে একটা জায়গায় ফ্যাট আলাদা হচ্ছে, একটা জায়গায় কার্বোহাইড্রেট আলাদা হচ্ছে, ভিটামিনস গুলো শরীরের সাথে মিশে যাচ্ছে, প্রোটিন সিনথেসিস করছে, বুঝলে? রাইবোজোম ওই প্রোটিনটাকে আমাদের ধরো একটা হচ্ছে আমাদের শরীরে প্রয়োজনীয় কিছু প্রোটিন তো আমরা বাইরে থেকে গ্রহণ করি, কিছু জিনিস আমাদের বডির ভিতর থেকে যেগুলো তৈরি হয়, যেমন আমি বলছি ধরো কিছু জিনিস আমাদের শরীরের ভিতরে থাকে, কিছু অ্যামাইনো অ্যাসিডস আমাদের শরীরের ভিতরে থাকে, সেইগুলো সিনথেসিস করা হচ্ছে এই রাইবোজোমের কাজ, ঠিক আছে? বুঝতে পারলে দেবব্রত? হ্যাঁ ম্যাম। ওকে, দেখো এই গলজি অ্যাপারেটাসের কাজ আমি তোমাকে কি বলেছি? গলজি অ্যাপারেটাসের কাজ হচ্ছে ও শেপ দেয় ওই প্রোটিনগুলো কার্বোহাইড্রেটের সাথে জোড়ে কিংবা ফ্যাটের সাথে জোড়ে বা অন্যান্য কোনো মলিকুলসের সাথে জোড়ে দিয়ে প্যাকিংটা করে যে তোমাকে এখানে যেতে হবে তো তোমাকে সার্কুলার বানাতে হবে, তোমাকে এখানে যেতে হবে, এই টার্গেট সেলে যেতে হবে তো তোমাকে লম্বা হতে হবে, ঠিক আছে? এই এই প্যাকিংটাই গলজি অ্যাপারেটাসে হয়। নেক্সট হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে তো বললাম সুইসাইডাল ব্যাগ বলে বা আত্মঘাতী থলি বলে। এদের কাজ হচ্ছে সেলের যত সব ওয়েস্টেজ আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে নিয়ে নিজেই শরীরে একটা এনজাইম ক্ষরণ করে নিজেকে ধ্বংস করে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে সেন্ট্রোজোম। এটা হচ্ছে এমন একটা সেল অর্গানিল যেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে এবং এটা সেল ডিভিশনের সময়, কোষ বিভাজনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা তোমরা সবাই কম বেশি কোষ বিভাজন পড়েছো, দেখবে কোষ বিভাজনের একটা সময় আছে যখন এই যে দেখো এই অক্ষাংশের মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, স্পিন সুতো দিয়ে তৈরি করা, এই জিনিসটা তৈরি করতেই সেন্ট্রোজোম সাহায্য করে। এটা একমাত্র প্রাণী কোষে সম্ভব হয়। হ্যাঁ, আচ্ছা দেখো, এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে, দেখো আমি সমস্ত সেল অর্গানিলস যে মাধ্যমটার মধ্যে ভেসে আছে, যে মাধ্যমটার মধ্যে অবস্থান করছে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। আচ্ছা, এটার খালি সাইটোপ্লাজমের ফাংশন বলতে পারো, এটা সেলের মেটাবলিক অ্যাক্টিভিটিস মেনটেন করে। আচ্ছা, ভ্যাকুওল কিন্তু শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে, অ্যানিমাল সেলে থাকে না। এরা হচ্ছে স্টোর স্টাফ, মানে ধরো সেলের মধ্যে যা যা বজ্র পদার্থ তৈরি হচ্ছে ফার্স্টে এর মধ্যে জমা হতে থাকে, হেল্প প্ল্যান্টস টু মেনটেন দেয়ার শেপ। এটা ধরো সেলের কোনো একটা জায়গায় অন্যান্য দিকে বেশি পরিমাণ সেল অর্গানিজমের ঘনত্ব বেড়ে গেলে এই উল্টো দিকে থেকে এই সেলের শেপটাকে মেনটেন করে, ঠিক আছে? আর অ্যানিমাল সেলে কোনো রকম ভ্যাকুয়াল থাকে না, এটা মনে রাখবে। আচ্ছা দেখো,
এইটা হচ্ছে আমি প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের এই একটা ফটো পেয়েছি, দেখো এটার মধ্যে পার্টিকুলার গ্রিন কালার যেগুলো করা আছে সেগুলো অ্যানিমাল সেলেই পার্টিকুলার থাকে, সরি প্ল্যান্ট সেলেই থাকে, অ্যানিমাল সেলে থাকে না। বাকি সমস্ত কিছু কিন্তু কমন। আবার সেন্ট্রিওল দেখো মানে ব্লু কালার করে দেওয়া আছে, এটা খালি অ্যানিমাল সেলেই থাকে, প্ল্যান্ট সেলে থাকে না। তোমরা এই চারটা খালি দেখে যাবে, বাদ বাকি সমস্ত কিছুই কমন থাকে এবং কমন অর্গানিজম গুলোর কাজও মোটামুটি একই রকম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই পিডিএফটা তো তোমাদের দেবো, এই জিনিসটা করে একটু আমাকে তোমরা দেবে, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়ার সাথে এই কলাম 1 আর কলাম 2টা ম্যাচ করা। একটা আমি ধরো জিজ্ঞেস করছি, ধরো ফাংশনাল ইউনিট অফ লাইফ, এটা কি হবে বলো? কোনটা ম্যাম, মাইটোকন্ড্রিয়াটা? না, ফাংশনাল ইউনিট অফ লাইফ না, সেকেন্ডটা ফাংশনাল ইউনিট অফ লাইফ। সেল হবে। হ্যাঁ সেল হ্যাঁ মানে এএমএম। হ্যাঁ হ্যাঁ, এটা ধরো কিছু কিছু উত্তর তোমরা পেয়ে যাবে, আর ধরো যেগুলো পাবে না সেটাকে প্রসেস অফ এলিমিনেশনের দ্বারা বের করবে, ঠিক আছে। দিয়ে আমাকে প্রত্যেকে পাঠাবে, হ্যাঁ। ওকে ম্যাম। সেল ডিভিশন হচ্ছে হচ্ছে উন্নত উদ্ভিদ দেহ, সরি উন্নত প্রাণী দেহ এবং সমস্ত রকম উদ্ভিদ কোষে এই অ্যামাইটোসিস দেখা যায়, ঠিক আছে। তারা ধরো নিজের বডির সাহায্যে বা নিজের কোনো বডিতে উপবৃদ্ধির সাহায্যে কন্টিনিউয়াস যে ডিভিশন হতে থাকে সেটাকে বলে অ্যামাইটোসিস। সমস্ত উদ্ভিদ দেহে এবং অনুন্নত প্রাণী দেহে, ধরো ব্যাকটেরিয়া ভাইরাস এদের দেহে এই অ্যামাইটোসিস সেল ডিভিশনটা দেখা যায়। আর মাইটোসিস হচ্ছে আমাদের যে কোনো রকম গ্রোথের জায়গায়, মানে যে সমস্ত জায়গা আমাদের ধরো ছোট থেকে আমাদের শরীর যে বৃদ্ধি পায়, গ্রোথটা যে হয়, সমস্ত জায়গায় মাইটোসিস দেখা যায়। মাইটোসিস কি হয়, ধরো এই প্রথমে এই ছবিটাতে দেখতে পাচ্ছ একটা, এর আগে একটা কি থাকে, সমস্ত সেলের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলো একদম মাইটোসিসটা ম্যাম কাদের মধ্যে হয় বললেন? সমস্ত উদ্ভিদ দেহ এবং অনুন্নত প্রাণী দেহ। অনুন্নত প্রাণী দেহ এককোষী প্রাণী যেগুলো আছে সেগুলোর মধ্যে, ঠিক আছে। আর মাইটোসিসের মধ্যে দেখো এই প্রথমে মাইটোসিসের মধ্যে যখন নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ক্রোমোজোমগুলো একদম মানে কুণ্ডলি পাকিয়ে থাকে, ঠিক আছে। সেগুলো যখন সেল ডিভিশনের টাইম আসে, ধরো প্রত্যেকটা সেলের না একটা ডিভিশনের টাইম আছে, সে কিন্তু সবসময় ডিভিশন করে না, একটা টাইম যায় তার জীবনের যখন সে নিজেকে প্রিপেয়ার করে তাকে সেল ডিভাইড করতে হবে বলে। তারপর যখন একটা টাইম আসে যখন সে সেল মানে সেল ডিভিশনের জন্য একদম প্রিপেয়ার হয়ে যায়, সেল ডিভিশন তার স্টার্ট হয়ে যায়, সে তখন তার শরীরের তার ওই ক্রোমোজোম গুলোর মধ্যে থেকে জল বিয়োজন করে জল ছেড়ে দিয়ে এরকম স্পষ্ট আকার নেয়, ঠিক আছে। এবং প্রথম এরম শেপের থাকে, তারপর সে এরকম নিজেদের মধ্যে নিজের শরীরটা এরকম ক্রোমোজোমের মতো এক্স আকৃতির মতো নেয়, অনেকটা এক্স আকৃতির মতো, ঠিক আছে। এগুলোকে টেট্রাড বলে। এই টেট্রাড গুলো কি হয়, শুধুমাত্র মাইটোসিস সেল ডিভিশন, হ্যাঁ মাইটোসিস সেল ডিভিশন এরকম আমি তোমাদের বললাম না, এটাকে সেন্ট্রোজোম পড়ালাম। সেন্ট্রিওল গুলো এগুলো এই যে এরকম অক্ষাংশের মতো দেখতে পাচ্ছ, স্পিন্ডেল লাইক স্ট্রাকচার তৈরি করেছে, এগুলোকে বলা হয় বেম তন্তু। এগুলো গঠন করে এবং ঠিক মধ্যিখান বরাবর এরা ফার্স্টে সজ্জিত হয় এবং এদের মধ্যে বিনিময় হয়। এবং দেখো এই সেল ডিভিশন চলতে চলতে এদের বাইরে সাইটোপ্লাজমটাও আস্তে আস্তে ডিভিশন হতে থাকছে, ঠিক আছে। এবং ধরো এই প্রথমে তো একটা নিউক্লিয়াস ছিল, দেখো একটা নিউক্লিয়াস থেকে যে ক্রোমোজোমটা বেরোলো সেটা দুটো আলাদা আলাদা দিকে চলে যাচ্ছে, এই মেরুর দিকে, মেরু পজিশনের দিকে, পোলার রিজিয়নের দিকে চলে যাচ্ছে, দিয়ে সম্পূর্ণ আলাদা দুটো সেল তৈরি করছে, মানে একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হলো। কিন্তু একটা জিনিস দেখো, এখানেও নিউক্লিয়াসের নাম্বার যত, এখানেও নিউক্লিয়াসের ক্রোমোজোমের নাম্বার যত, এখানেও ক্রোমোজোমের নাম্বার ঠিক ততই। এইটাই মাইটোসিসের মানে বৈশিষ্ট্য, এটাকে ওই জন্য সদৃশ বিভাজন বলে, ঠিক আছে। আচ্ছা এখানে না একটা জিনিস আমি ভুল করে দিয়ে ফেলেছি, আমার এডিটিং করে দেবো তোমাদের। এখানে মিওসিসের একটা পোর্শন ঢুকিয়ে দিয়েছি। মাইটোসিসকে কিন্তু তোমাদের সদৃশ বিভাজন বলে, হ্যাঁ মানে যতগুলো
ক্রোমোজোম নিয়ে, ধরো 46 ক্রোমোজোম নিয়ে যদি এটা তৈরি থাকে প্যারেন্ট সেলটা, প্যারেন্ট সেল থেকে যেটা তৈরি হয় তাদেরকে ডটার সেল বলে। ডটার সেল কিন্তু ঠিক সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্টই হয়। ওই জন্য আমাদের বডি যে কোনো অংশ যখন ডিভিশন হয় এই মাইটোসিসের মাধ্যমে হয়। ঠিক আছে, এর মধ্যে 4টে প্রসেস রিলেটেড থাকে যাদেরকে বলা হয় প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। দেখো আমি পরপর দিয়েছি, হ্যাঁ, প্রোফেস, প্রোমেটাফেস, ম্যাম মেটাফেস। মাইটোসিসটা কাদের মধ্যে হয়? মাইটোসিস হচ্ছে আমাদের সবাইকার শরীরেই হয়, মানে যে কোনো জীবদেহে যেখানে গ্রোথের জায়গা আছে, যে কোনো প্রাণীদেহে যেখানে গ্রোথ হয়, ঠিক আছে, বা কোনো ধরো রিপ্লেস ওন আউট হয়, বা মানে কোনো জায়গায় ক্ষয় পূরণ হয় শরীরের, সেই জায়গাটাতে মাইটোসিস হয়। মানে সমস্ত প্রাণীদেহ এই প্রসেসেই বাড়তে থাকে, গ্রোথ হতে থাকে। ঠিক আছে, এই লাস্ট লাইনটা আমি একটু এডিট করে দেবো, এটা এখানে ভুল করে বসে গেছে। দেখো, এরপর হচ্ছে মিওসিস। মিওসিসের দেখো, মিওসিসের একটা ব্যাপার হচ্ছে, মিওসিসকে বলা হয় রিডাকশন ডিভিশন। মানে এর মধ্যে একটা সেল থেকে তোমাদের আগে বলে নি এই মিওসিসটা অ্যাকচুয়ালি কোথায় হয়। ধরো আমরা জানি কি আমাদের মানুষদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। এবার যখন কোনো বাচ্চার জন্ম হচ্ছে তখন তো একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে একটা বাচ্চার জন্ম হয়, একটা ভ্রূণ তৈরি হয়। তাহলে শুক্রাণুর মধ্যেও যদি 46 থাকে, ডিম্বাণুর মধ্যেও যদি 46 থাকে, তখন কি হবে? 46, তখন যে ভ্রূণটা তৈরি হবে তার মধ্যে কি হবে? 92। 46 + 46 92 হয়ে যাবে। সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে ক্রমানুসারে দানবাকৃতি জীবের জন্ম হতো, কিন্তু তা কিন্তু হয় না। সেল এই জিনিসটা মেনটেন করে, সেলের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য যে সেল এই মাইটোসিসের দ্বারা গ্রোথকে মেনটেন করে, আর মিওসিসের দ্বারা রিডাক্ট করে দেয়। যখন কোনো সেক্স সেল তৈরি হয়, অনলি সেক্স সেল তৈরি ক্ষেত্রে, স্পার্ম কিংবা ওভাম তৈরির ক্ষেত্রে, যতগুলো ক্রোমোজোম নিয়ে সে স্টার্ট হয়েছিল, ধরো 46 খানা ক্রোমোজোম, অর্ধেক সংখ্যক ক্রোমোজোমে ভেঙে যায়। ধরো এই দেখো, একদম এই ছবিটাতে দেখো, আমার পয়েন্টারটা যেখানে আছে সেখানে যে পরিমাণ সেল আছে, এখান থেকে প্রোফেজের মাধ্যমে ফার্স্টে ওদের মধ্যে এটাকে বলে ক্রসিং ওভার হচ্ছে। মানে দুটো সেলের মধ্যে পোর্শন তারা পাশাপাশি অবস্থান করে, এবং পাশাপাশি অবস্থানের সময় তাদের মধ্যে খণ্ড বিনিময় হয়। তাদের কোনো একটা পোর্শন একে অপরের সাথে ওভারল্যাপ করে নিজেদের এক্সচেঞ্জ করে, দিয়ে দুটো আলাদা হয়। দেখো এখানে এই সেল একটা, এই যে ক্রোমোজোম পার্টটা নিজেদেরকে একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াসে পরিণত করছে। এটাকে বলে, এইটুকু পার্টটাকে বলে মিওসিস 1। এই যে মিওসিস 2 তে যাচ্ছে না, দেখো এই দুজন আলাদা হয়ে গেল। এই যে দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি করলো, ঠিক আছে, একটা নিউক্লিয়াস থেকে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস তৈরি করলো। এরপরে এরা আবার ফার্দার সেল ডিভিশন করে, দিয়ে সেখান থেকে 4টে করে। দেখো ধরো এখানে একটা সেলে যতগুলো করে ক্রোমোজোম ছিল, এখানে দেখো তার অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এরম ভাবেই তারা নিজেদের প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখে। মানে একটা 46টা ভেঙে গিয়ে ধরো 23 হয়, এরকম একটা স্পার্ম 23, একটা ওভাম 23, দুটো 23 মিলিয়ে আবার 46 তৈরি হয়। মানে আবার তারা মানে মানব জাতির যে ফিক্সড ক্রোমোজোম সংখ্যা সেটা বজায় রাখে। এরকম ধরো যে কোনো প্রজাতির ক্ষেত্রেই কিন্তু এটা মেনটেন হয়। ঠিক আছে, এই মিওসিস থেকে, ঠিক আছে, মিওসিস থেকে কিন্তু তোমার মিওসিসের মধ্যেও কিন্তু এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টে প্রসেস আছে। এই সেল ডিভিশনটা তোমাদের আর একদিন যেদিন নেবো সেদিন ওই প্রসেসগুলো আবার তোমাদের বিস্তারিত বলবো। আর সেখানে তোমাদের মনে রাখতে হবে যে এর মধ্যে সব থেকে দীর্ঘস্থায়ী দশা কোনটা, কোন সময় ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে বা ইকুয়েটার রিজিয়নে অবস্থান করে, কোন সময় পোলার রিজিয়নের দিকে যাতায়াত শুরু করে। ঠিক আছে, এটা বলবো। এটা খালি মনে রাখবে, মিওসিস সেল ডিভিশনটার উদ্দেশ্যই হচ্ছে ক্রোমোজোমের নাম্বারটাকে অর্ধেক করা। আর দেখো এই সেল ডিভিশন একটা সেল থেকে একটা সেল ডিভিশন হলো, এবং সেই সেলটা আবার ডিভিশনের জন্য যে তৈরি হলো, তার মাঝখানে একটা জায়গা চলে যেটাকে বলা হয় ইন্টারফেস বা ইন্টারফেস দশা। এই ইন্টারফেস দশাকে কি বলে? ইন্টারফেস দশাটা 3টে ভাগে বিভক্ত, G1, S, G2। এই সময় সেল নিজেকে তৈরি করে, প্রিপেয়ার করে সেল ডিভিশনের জন্য। একটা সেল ডিভিশনের জন্য তার মধ্যে যে যে ম্যাটেরিয়াল থাকা দরকার, যে যে ক্ষমতা থাকা দরকার, যে পরিমাণ শক্তি থাকা দরকার, সে এই সময় নিজেকে তৈরি করে। ধরো এই
এই এই জায়গাটা বলে ইন্টারফেস। আর আমি যে গুলো বললাম প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, এদেরকে বলে মাইটোটিক ফেজ। এই দুটো মিলিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলে সেল সাইকেল, কোষ চক্র। এবার ধরো কোনো একটা সেল ডিভিশন হচ্ছে না, আমাদের ডিভিশন হয় না এমন একটা সেলের নাম বলতে পারবে তোমরা? মনে নেই হয়তো। আমাদের স্নায়ু কোষ বিভাজিত হয় না, নিউরন আমাদের বিভাজিত হয় না, ঠিক আছে? এবার ধরো ও তো সেল, তার মধ্যে ওর মধ্যে কি সেল সাইকেল চলে না? না, ও পার্টিকুলার এক সময় ডিভিশন হয়ে সে জি জিরো দশায় অবস্থান করছে, মানে রেস্ট পজিশনে চলে গেছে। এই জি1 দশা চলাকালীন কোনো একটা সেল যদি জি0 দশায় চলে যায় তখন তার আর ফার্দার ডিভিশন হয় না। এরকম তোমাদের জিজ্ঞেস করে যে জি0 দশায় অবস্থান করে এমন একটা সেলের নাম বলো, স্নায়ুকোষ কিংবা নিউরন হবে। আচ্ছা, তোমাদের যে ক্রসিং ওভারটার কথা বললাম, দেখো ধরো এই গ্রিন কালার আর রেড কালার এই দুটো ক্রোমোজোম আছে, তো এই ক্রোমোজোম গুলো যখন এরকম বাহু বিশিষ্ট অবস্থায় থাকে তখন তাদের ক্রোমাটিডস বলে। ধরো এই ক্রোমাটিডের যে বাহুগুলো, ধরো একটা গ্রিনের সাথে একটা গ্রিন হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর এই গ্রিনের সাথে রেড হচ্ছে নন সিস্টার। এই নন সিস্টার, ধরো গ্রিনের সাথে একটা গ্রিন আর রেড, দুটো হচ্ছে পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। এই দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু সবসময় ওভারল্যাপিং ঘটে এবং তারা নিজেদের মধ্যে বৈশিষ্ট্য বিনিময় করে, ঠিক আছে? ওই জন্য দেখবে কোনো একটা ধরো আমাদের প্রাণী দেহ যখন একটা কোনো জন্ম নেয়, সে না পুরো বাবার মতো না পুরো মায়ের মতো হয়, তাদের দুজনকার বৈশিষ্ট্য সমন্বিত একটা নতুন জীব সৃষ্টি হয়, ঠিক আছে? এই ওভারল্যাপিংটা হচ্ছে তার কারণ। আচ্ছা, এ দেখো আমি তোমাদের যেটা বললাম যে 46 ক্রোমোজোম থেকে 23 হয়, এবং এই 23 ফার্দার ডিভিশন হয়ে আরো দুটো 23 তৈরি করে। এটাকে আমি পুরো সেল ডিভিশনটাকে কি বলা যায়, মিওসিস ডিভিশন বলা যায়। তো ফার্স্টে অর্ধেক হয়ে নেয়, তারপর নিজেদের লাইক আরো দুটো ডটার সেল তৈরি করে দেয়, ঠিক আছে? এটাকে ফার্স্ট ডিভিশন, এটা সেকেন্ড ডিভিশন, এটা পুরোটা হচ্ছে মিওসিস ডিভিশন, মিওটিক ডিভিশন, ঠিক আছে? ম্যাম, ওই 46 থেকে যখন 23 হচ্ছে তখন তো মিওসিস, আবার যখন 23 থেকে যখন 23 হচ্ছে তখন তো মাইটোসিস, মানে সদিস। এটা মিওসিস 1, এটা মিওসিস 2। বুঝতে পারলে? যখন এই যে 46 থেকে 23টা হচ্ছে, ঠিক আছে, মানে তুমি মিওসিসের ইয়েটা হচ্ছে প্যাটার্নটা হচ্ছে 2n থেকে সবসময় nn তৈরি করে, সেই n থেকে নিজেরা দুটো মানে ধরো এই যে একটা n থেকে দুটো n তৈরি হয়, আবার এই n থেকে একটা তৈরি হয়, মানে মিওসিসের ক্ষেত্রে একটা সেল থেকে 4টে সেল তৈরি হয়, অর্ধেক সংখ্যা ক্রোমোজোম বিশিষ্ট। বুঝতে পারলে মিওসিসের প্যাটার্ন এটা? ওকে ম্যাম। 2n থেকে দুটো n, আবার এই n গুলো পার্টিকুলারলি নিজেদের মধ্যে দুটো n এ বিভক্ত হয়। আর দেখো মাদার ক্রোমোজোমে এটা হচ্ছে 46 থেকে 23, আর একটা এটা হচ্ছে নন ফাংশনাল থাকে, হ্যাঁ, একটাই অ্যাক্টিভেট থাকে, সেই একটাই যে কোনো মানে বা এই একটাই আমাদের কোনো রকম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, আর একটা নন ফাংশনাল হিসেবে থাকে। এই একমাত্রই মনে রাখবে স্পার্ম কিংবা ওভামি হচ্ছে একমাত্র এই মিওসিস দ্বারা এই দুটো সেল ডিভিশনই হয়। আচ্ছা, তোমাদের আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি। ধরো একটা কথা তোমরা জানো যে এই যে আমরা খুব বলি না বিড়ালকে বাঘের মাসি বলে, এই কথাটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হচ্ছে বিড়াল আর বাঘ দুজনকারই ক্রোমোজোম সংখ্যা ফিক্সড, মানে 38, ঠিক আছে? আমাদের যেমন 46, ওদের হচ্ছে 38 দুজনকারই, ওই জন্যই ওদেরকে কোরিলেটেড বলে। এবার কিন্তু তাহলে দুজনকে দেখতে আলাদা কেন? এই কথাটা আমাকে ভেবে কেউ উত্তর দিও, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা কথা বলে দিই। এই ধরো 46 তো আমাদের হচ্ছে ফিক্সড ক্রোমোজোম সংখ্যা, এটাকে যদি 2n ধরে নিই, ঠিক আছে, তাহলে n কত 23। এই যে সমস্ত কোষে আমাদের সমস্ত রকম প্রাণী কোষে, সমস্ত রকম দেহ কোষে এই 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, আর সমস্ত রকম ইয়ে কোষে, জনন কোষে, গ্যামেটে n সংখ্যক ক্রোমোজোম থাকে। এই 2n সংখ্যক ক্রোমোজোম থাকাটাকে বলে ডিপ্লয়েড কোষ, আর n সংখ্যক ক্রোমোজোম থাকাটাকে বলে হ্যাপ্লয়েড কোষ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এত অব্দি থাকলো, ঠিক
ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র ধরো কোষ এবং কোষের মধ্যে থাকা অর্গানিলস গুলো সম্পর্কে বললাম, সেল ডিভিশন সম্পর্কে অল্প বললাম। তোমাদের নেক্সট ক্লাসে সেল ডিভিশনটা ডিটেলে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? যেটা জিজ্ঞেস করলাম ভেবে বলবে। ম্যাডাম সেল ওয়ান ওই কলম ওয়ান আর কলম বি ওইটা একবার দেখাবেন, মানে ওটা স্ক্রিনশট তুলে নিই একটু। ও আচ্ছা আচ্ছা, একদম একদম। হ্যাঁ, এটা একটু করতে চেষ্টা করবে, তাহলে এত তোমরা পারলে আজই এটা করে ফেলো, না হলে কি বলতো এই যে পড়ালাম সেটা থেকেই তুমি কিছু না কিছু করে ফেলতে পারবে, আর না হলে আবার পরে ভুলে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো তো?